jungle. বললাম যে সেকেন্ড ফেজটা কবে থেকে শুরু হচ্ছে আমাদের 1905 থেকে স্টার্ট হয়েছে, তাই তো 1905 থেকে কত হচ্ছে 1916। এই 1905 1960 এই দুইটা সালে ইম্পর্টেন্ট দুটো ঘটনা ঘটছে, সব থেকে ইম্পর্টেন্ট মনে রাখবা। 1905 কি হয়েছে আমাদের পার্টিশন অফ বেঙ্গল হয়েছে এখানে। আর 1916 কে বলতে পারবা কি হয়েছিল, অনেকবার তোমাদের বলছি, লখনৌ প্যাক্ট হয়েছিল। মন দিয়ে শোনো, এটা এই দুটাই খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা আমাদের মানে হিস্ট্রিতে। এবার 1905 থেকে শুরু করে 1960 এর সময়টাকে বলা হয় আমাদের সেকেন্ড ফেজ অফ ন্যাশনাল মুভমেন্ট, আগেরটাকে বলা ফার্স্ট ফেজ। এবার 1916 পরে বলা হবে এটাকে থার্ড ফেজ থেকে বলে না, থার্ড ফেজটাকে আমাদের গান্ধিয়ান ফেজ বলে, কারণ তখন আমাদের ইন্ডিয়াতে মহাত্মা গান্ধী এন্টার করবে, ও সাউথ আফ্রিকা থেকে আসবে। ও আসার পরে সেই সময়টাকে আমাদের কি বলবো, আমাদের গান্ধিয়ান এরা বলি আমরা এটাকে, একদম ইন্ডিপেন্ডেন্স পাওয়া পর্যন্ত থাকবে। তিনটা পার্টে ভাগ করা হয়, ক্লিয়ার? আমরা সেকেন্ড পার্টটা পড়তেছি। তো 1905 মেন যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল, বাংলাকে দুভাগে ভাগ করা হয়েছিল, ইস্ট বেঙ্গল একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল যেটা এখন কোনটা, ওই পার্টটা ইস্টে আছে, যেটা আমরা বাংলাদেশ বলি, আর আমাদেরটা কি বলবো আমরা ওয়েস্ট বেঙ্গল বলি। এটা দেখবা ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব আছে, নাম শুনছেন, ইস্ট বেঙ্গল মোহনবাগান। তো কিন্তু আগে যদি ইন্ডিয়া একসঙ্গে ছিল, ওই পার্টটাকে বলবো ইস্ট বেঙ্গল, যদি ইস্টে আছে এটা আমাদের, আমরা আছি ওয়েস্টে, তাই ওয়েস্ট বেঙ্গল নাম করা হয়েছে। পূর্বপুরুষরা আসেনি, ওদের বলা হয় ঘটি। মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাতে ঘটির সঙ্গে বেশি। কারণটা কি বলো? দেখো আমাদের এদিকে বাংলাদেশের বর্ডার আছে, কুচবিহারে বাংলাদেশে প্রচুর বর্ডার আছে, জলপাইগুড়িতে বাংলাদেশের বর্ডার আছে, আমাদের এদিকে রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি পাশে বাংলাদেশ বর্ডার, চ্যাংড়াবান্ধাটা বর্ডার আছে, চ্যাংড়াবান্ধা তো কুচবিহার ডিস্ট্রিক্টে পড়ে গেল। তাহলে আমি যখন এক দেশ থেকে আরেক জায়গায় মানে এক জায়গায় আমি ট্রান্সফার হয়েছে, মাইগ্রেট হবো, আমি তো বর্ডারের পাশে এলাকাতে যাবো না, ক্লিয়ার না? তাহলে যে সমস্ত মানুষরা ওই দিকে হচ্ছে তারা বর্ডার ক্রস করে চলে আসছে, কুচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, যেদিকে বাংলাদেশের বর্ডারটা আছে, মালদা, মুর্শিদাবাদ, এই জায়গাগুলোতে প্রচুর সংখ্যা বাঙালের সংখ্যা বেশি, যারা বাঙাল মানে আমাদের পূর্বপুরুষ, আমরা তো ওখান থেকে চলে আসছি, আমরা আসলে আমাদের আগের জেনারেশন আসছিল। আর যারা এই দেশে আগের থেকে ছিল, এখানেই ছিল, যারা ইন্ডিয়াকে পার্টিশন হওয়ার থেকে আগের থেকে এখানেই ছিল, ইস্ট বেঙ্গল থেকে এবারে আসতে হয়নি, তাদেরকে আমরা ঘটি বলি। তাহলে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ওই জায়গাগুলোর পাশে বাংলাদেশের বর্ডার নাই, কিন্তু ওই পাশে উড়িষ্যা আছে, ঝাড়খণ্ড আছে। তাহলে ওই পাশে বাংলাদেশ থেকে তোমার লোক আসার সংখ্যাটা কমই হবে, তো নাই তো পাশে কি করে আসবে দিকে, তো ওদিকে ঘটির সংখ্যা বেশি। যাই হোক, তাহলে এবার বাংলাকে ভাগ করার পিছনে মেন কারণটা কি ছিল? কারণ দু ধরনের, একটা কারণ ছিল যেটা আমরা মনে করছিলাম, মানে ইন্ডিয়ার মানুষরা মনে করছিল যে অ্যাকচুয়াল কারণটা ভাগ করার পিছনে কি ছিল, আর আরেকটা কারণ ছিল যেটা অ্যাকচুয়াল কারণ ছিল, যেটা ব্রিটিশরা করেছিল। আর অন্যদিকে ব্রিটিশরা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু কথা আমরা ভাগ করলাম, পেছনে কারণ আছে। নাম্বার ওয়ান কি, বাংলা বা বেঙ্গল সে সময় কি ছিল, মেন সেন্টার ছিল, নার্ভ সেন্টার, মানে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মেন যে লিডাররা ছিল বেশিরভাগই ছিল বাঙালি। মেন যে এপিক সেন্টার, যেখান থেকে আন্দোলনটা স্টার্ট হচ্ছিল, সেটা ছিল আমাদের বেঙ্গল, কলকাতা, বেঙ্গল। কত নাম আছে, সুরেন্দ্র ব্যানার্জি, প্রভাতচন্দ্র ব্যানার্জি, টেরেগেন, অরবিন্দ ঘোষ, কত নাম আছে, এরকম নাম বলবো। প্রচুর বাঙালি যারা রিভলিউশনারি মুভমেন্টে পার্টিসিপেট করছিল। তাই মেন জায়গাটা আমরা অ্যাটাক করতে হবে। তাই বাংলাকে যদি উইক করতে পারি, আমরা যদি বাংলাকে যদি ভেঙে দিতে পারি, তাহলে কি হচ্ছে, ব্রিটিশদের এগেইনস্টে যে মুভমেন্টটা হচ্ছিল সেটা অনেকটা উইক হয়ে যাবে। তাতে কার লাভ? ব্রিটিশদের লাভ। বলতে পারলো না আমি, লাভ কারণ হচ্ছে ব্রিটিশদের লাভ হবে। বাংলাকে এক রাখা মানেই এটা আমাদের পক্ষে একটা থ্রেট, ভয়। বাংলা এক আছে মানেই এখান থেকে বেশি ন্যাশনাল মুভমেন্টের স্প্রেড হবে। বাংলা এক আছে মানে এখান থেকে সমস্ত যে আমাদের যারা লিডাররা ছিল, যারা মেন লিড করছিল মুভমেন্টটাকে, তারা এখান থেকেই স্প্রেড করছিল, গোটা বাকি ইন্ডিয়াকে পথ দেখাচ্ছিল। এই জায়গাটাতে আমাদের অ্যাটাক করতে হবে। বাংলাকে ভাগ করে দিলেই আমাদের অপোজিশন অনেক উইক হয়ে যাবে। এক নম্বর কারণ ছিল এটা, ক্লিয়ার? ধর্মের উপর বেস করে তো বাংলাকে ভাগ করা হয়েছিল না, হিন্দু আর মুসলিম। যদি এই পাঁচটাতে হিন্দু বেশি ছিল ইন্ডিয়া পার্টে, ওটাকে আমাদের যেটা আমাদের এখন ওয়েস্ট বেঙ্গল আছে হিন্দু, ওটাকে বললো ওয়েস্ট বেঙ্গল। আর যে পাঁচটা মুসলিম সংখ্যা ছিল ওটাকে বললো ইস্ট বেঙ্গল। অর্থাৎ মেন ধর্মের উপর বেস করে বাংলাকে ভাগ করা হয়েছিল।
এটা মেন উদ্দেশ্য ছিল ওইটা ওদের, মাইনরিটি করে দাও বাংলাকে, আর মেজরিটি ছিল ওটাকে ছোট করে দাও। ক্লিয়ার? ভাগ 3 নম্বর পয়েন্ট, বাংলাকে ভাগ করা হবে ধর্মের বেসিসে। যেহেতু ওয়েস্ট বেঙ্গল পার্টটা, যেটা আমাদের এখন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার সঙ্গে আছে, যেটা আমরা যেখানে আছি, এখানে হিন্দু মেজরিটির সংখ্যা বেশি, তাই হিন্দুদের উপর সংখ্যা যে বেশি জন্য এখানে আমরা এটাকে আলাদা ভাগ করে ওয়েস্ট বেঙ্গল বলো, আর ইস্ট বেঙ্গল যেহেতু মুসলিমের সংখ্যা বেশি এটাকে ভাগ করে ইস্ট বেঙ্গল বলো। একসঙ্গে দু কাজ হয়ে গেল। কি কাজ? একসঙ্গে বাংলাকে উইক করে দিলাম ভেঙে, বাংলাকে ইউনাইটেড ছিল, শক্তিশালী ছিল, মেজরিটি মাইনরিটি করে দিলাম। নাম্বার 2, বাংলার যে মেন এপিক সেন্টার ছিল রিভলিউশনের আন্দোলনের, সেখানকে আমি একটা ভেঙে দিয়ে একটা কি করলাম, ওটাকে উইক করে দিলাম। 3 নাম্বার কি ছিল, একই সাথে সাথে ইন্ডিয়ার মানুষের মধ্যে, স্পেশালি বেঙ্গলের মানুষের মধ্যে অনেকে নিয়ে যে মানে ধর্মকে নিয়ে যে মানুষের মধ্যে হিংসা মারামারি, এই যে বীজ চারা গাছটা, এটা ওরা বপন করে দিয়েছিল আমাদের মধ্যে, ওরা মানুষের মধ্যে এটা তৈরি করে দিয়েছিল হিন্দু মুসলিম আলাদা, এটা হিন্দু জায়গা, এটা মুসলিমদের জায়গা। এটা তাহলে মানুষ তারা কখনো ভাবতেই পারে না হিন্দু মুসলিম আলাদা ব্যাপার কি হতো, একসঙ্গে ছিল। এরা এরা স্টার্টিং থেকে এদের মেন উদ্দেশ্য ছিল ব্রিটিশদের ইন্ডিয়াকে ধর্মের উপর বেস করে ভাঙতে হবে। কারণ ব্রিটিশরা খুব ভালো করে জানতো, ব্রিটিশরা আমাদের ইন্ডিয়ার মানুষরা খুব ধর্মকে নিয়ে খুব সেন্সিটিভ, টিল নাও, টিল টুডে আমরা খুব ধর্মকে নিয়ে খুব সেন্সিটিভ। এটা ছিল ওদের, এটা ছিল অ্যাকচুয়াল কারণ বিহাইন্ড দ্য পার্টিশন অফ বেঙ্গল। এটা ছিল অ্যাকচুয়াল রিয়াল কারণ, যেগুলো আমাদের সত্যিকার ছিল। কিন্তু ব্রিটিশরা দেখি এটা কি ওরা মানবে, মুখে বলবে? এটা ইন্ডিয়া মানুষ ভালো করে বুঝতে পারলো, ইন্ডিয়ান ন্যাশনালিস্টরা ভালো করে বুঝতে পারলো এটা কি প্ল্যানফুলি ইন্ডিয়াকে ভাগ করার জন্য, ইন্ডিয়াকে উইক করার জন্য, স্পেশালি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টকে উইক করার জন্য এটা করা হয়েছিল। ব্রিটিশরা কি অজুহাত দিয়েছিল যে আমরা কেন বাংলাকে ভাগ করলাম? ব্রিটিশরা বলছিল বাংলাটা অনেক বড়, আর বেঙ্গল প্রভিন্সটা অনেক বড় ছিল, তো এত বড় একটা প্রভিন্সকে ঠিকমতো রুল বা চালানো যাচ্ছে না, মেনটেন করা যাচ্ছে না, অ্যাডমিনিস্ট্রেট করা যাচ্ছে না, তাই আমরা দুবারে ভাগ করলাম, আমাদের চালাতে সুবিধা হবে। অনেক সময় আমাদের দেখি না, আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো বড় স্টেট ভেঙে অনেক নতুন স্টেট তৈরি হয়, যেমন অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছে, তারপর হচ্ছে বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়েছে, মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় হয়েছে, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হয়েছিল। কেন? বড় রাজ্য চালাতে সুবিধা, সমস্যা অনেক সময় ভাগ করে দিলে আলাদা গভর্নমেন্ট তৈরি হবে, আলাদা চিফ মিনিস্টার থাকে, মন্ত্রী থাকবে, চালাতে সুবিধা হবে। ব্রিটিশরা এই অজুহাতটা দিয়েছিল যে বাংলা অনেক বড় ছিল, তো এত বড় বাংলাকে চালানো আমাদের পক্ষে সম্ভব না, বাংলা ভাগ করে দিই, ভাগ করলে আমরা চালাতে আমাদের সুবিধা হবে, তোমাদের ভালো হবে, তোমরা ভালো করে চলবে, আমাদের আন্ডারে ভালো করে রুল, তোমাদের রুল করা যাবে, সব সমস্যা শোনা যাবে। কিন্তু ইন্ডিয়ান লোকরা বলছে এটা একদম ঢপ। বললাম যে ইন্ডিয়ান বুঝতে পারছে এটাকে ধর্মের নামে ভাগ করবে, ইন্ডিয়ার ন্যাশনাল মুভমেন্টটাকে উইক করা ছাড়া আর কোনো প্ল্যান নেই এদের। যদি ওদের সমস্যা হতো ব্রিটিশদের যে বাংলা এত বড়োর জন্য চালাতে সমস্যা হচ্ছে, তাহলে একটা কাজ করতে পারতো। কি কাজ করতে পারতো? যে আমাদের ওই তখন বেঙ্গল প্রভিন্সে অনেক হিন্দি ভাষার লোকে ছিল, হিন্দি ভাষা কথা বলতো অনেকে, আর অনেক লোক ছিল উড়িয়া ভাষা কথা বলতো। তো যারা হিন্দি ভাষা কথা বলতো ওদের জন্য আলাদা, বিহারটাকে আলাদা একটা ভাগ করে দাও, আর উড়িয়া ভাষা করার জন্য উড়িয়া আলাদা একটা স্টেট ভাগ করে দাও। তাহলে বাংলাকে 3 ভাগ করে দাও, বাংলা স্পিকিং এর জন্য বাংলা করে দাও, আর উড়িয়া স্পিকিং এর জন্য উড়িয়া করে দাও, আর হিন্দি বা বিহারের জন্য হচ্ছে বিহার করে দাও। তা তো 3 ভাগ করে তারও সুবিধা হতো। তোমরা ধর্মের উপর বেস করে কেন ভাঙবা? তোমরা ভাষার উপর বেস করে ভাঙতো। যেরকম আমাদের এখন ভাষার উপর বেস করে নতুন স্টেট তৈরি হয়, আসাম তৈরি হচ্ছে আসামি ভাষার উপরে, ভাষার উপর বেস করতে, যেমন তেলেঙ্গানা হচ্ছে তেলুগু ভাষার উপর ডিপেন্ড করে হয়েছে। তোমরা তো সেটা করলা না, আমাদেরকে বকা বানানো হচ্ছে। তোমরা জাস্ট ধর্মকে ইউজ করে ভাগ করলা, সব বোঝা যাচ্ছে। এটা ছিল পার্টিশন অফ বেঙ্গলের মেন কারণ। যা গেল। এবার চলে এসে আমরা সুরাট স্প্লিট 1907, অর্থাৎ 1907-এ সুরাট মানে হচ্ছে এটা কোন জায়গা? গুজরাটের একটা জায়গার নাম হচ্ছে সুরাট। যেরকম আমাদের স্কুলে কি হয় শোনো, যেমন প্রত্যেকটা ক্লাবে বা যে কোনো একটা অর্গানাইজেশনের অ্যানুয়াল মিটিং হয়, অ্যানুয়াল ফাংশন হয়, কিন্তু তোমাদের স্কুলে কি হয়? অ্যানুয়াল প্রোগ্রাম হয়, অ্যানুয়াল স্পোর্টস হয়। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা সিস্টেম কি থাকে, অ্যানুয়াল মিটিং হবে, বছর বছর একটা ডেটে মিটিং হয় ওদের। যাই হোক, তো আমাদের যে কংগ্রেস পার্টি ছিল, সেই কংগ্রেস পার্টিতে কি হচ্ছে, সেই কংগ্রেস পার্টিরও যে কোনো পার্টির মতো কংগ্রেস পার্টিরও প্রতি বছর অ্যানুয়াল মিটিং হতো, ওটা অ্যানুয়াল সেশন বলতাম আমরা। শুনছে কথাটা? ওই অ্যানুয়াল সেশন এক এক বছর এক এক শহরে হতো। শুধুমাত্র একটা শহরে করলে তো বাকি নেতারা তো তখন রাগ হয়ে যাবে,
শুধু তোমার শহরে হচ্ছে, আমার শহরে তো হচ্ছে না মিটিংটা, যেন প্রতি বছর অল্টারনেট করে করে নতুন নতুন শহরে পার্টি মিটিং হতো। 1907-এ কংগ্রেসের যে মিটিংটা হয়েছিল ওটা হয়েছিল কোথায়? সুরাট সিটিতে, 1907। তো এই 1907-এ ওটাকে আমরা কি বলতে পারি? 1907 এটা হচ্ছে সুরাট স্প্লিট বলা হয়। স্প্লিট মানে কি? ভাগ হয়ে যাওয়া। তার মানে কি সুরাটটা কি ভাগ হয়ে গেছে? সুরাট ভাগ হয় নাই, পার্টির মধ্যে ভাগ হয়ে গেছে সুরাটে মিটিং এর সময়। সুরাটে যখন কংগ্রেস অ্যানুয়াল সেশন হচ্ছিল সেই সময় কংগ্রেসের মধ্যে দুটো উইং ভাগ হয়ে গেছে। এই যে ডিভিশন, দুটো ভাগ হয়ে গেছিল কংগ্রেসের মধ্যে সুরাটে 1907-এ, এই ঘটনাটাকে বলা হয় সুরাট স্প্লিট। বলতে পারলাম সুরাট স্প্লিট কি জিনিস? কংগ্রেসের মধ্যে দুটো ভাগ হয়ে গেছিল 1907-এ, নিজেদের ওপিনিয়নের মধ্যে ডিফারেন্স হচ্ছিল, সমস্যা হচ্ছিল, ভাগ হয়ে গেছিল। তাহলে আমরা পার্টিশন অফ বেঙ্গলটা বললাম। পার্টিশন অফ বেঙ্গলের পরে মানুষ কি সেটাকে সহজে মানে? মানুষের রিয়াকশন কেমন ছিল? যখন বাংলাকে ভাগ করা হলো মানুষ কি খুব খুশি হয়ে গেছে? পার্টি করতে শুরু করেছে, বাংলাকে ভাগ করলো। যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলকে ভাগ করা আমাদের খুশি হবে না নিশ্চয়ই। মানুষের মনে একটা রাগ প্লাস দুঃখ তৈরি হলো যখন বাংলাকে পার্টিশন অফ বেঙ্গল হলো 1905-এ। মানুষের মনে রাগ প্লাস কষ্ট দুটাই তৈরি হলো, বলতে পারলাম কথাটা আমি। এবং মানুষ এটাকে কি হলো, গোটা বাংলাতে বিভিন্ন জায়গাতে মুভমেন্ট শুরু করলো, রাস্তা নামে প্রতিবাদ করা শুরু করলো। এক্স্যাক্টলি এই মুভমেন্টটাই হচ্ছে দু ধরনের মুভমেন্ট ছিল, একটা স্বদেশী আর বয়কট। স্বদেশী মানে স্বদেশ, নিজের দেশ, নিজের দেশের জিনিসপত্র আমরা ইউজ করব, নিয়ে দেশের কলেজ, নিজের স্কুল, অফিস, নিজের হাসপাতাল, নিজের তৈরি জামা কাপড়, নিজের তৈরি গুডস, দোকান, এগুলো ইউজ করব। বিদেশি মানে ইংরেজদের দেওয়া কোনো স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দেবো, ব্রিটিশদের হচ্ছে আমরা কোনো অফিসে কাজ করবো না, কাজ করে ওখানে রিজাইন দিয়ে দেবো, বিদেশি কোনো জিনিসপত্র, খাবার, জামা কাপড় ইউজ করবো না। এটা বলা হয় বয়কট মুভমেন্ট। বয়কট, বয়কট করা, বাদ দিয়ে দেওয়া। বলতে পারলাম কথাটা আমি। তো রাস্তা নেমে স্বদেশী বয়কট মুভমেন্টটা চলছিল 1905-এর পর থেকে 2 বছর, 1907 পর্যন্ত মোটামুটি মুভমেন্টটা চলছিল। মডারেটর বলছে আমরা আন্দোলনটাকে একটু এইভাবে আমরা করবো, মেথডটা এইভাবে হবে। আর মডারেটরদের মেথড মানে কি? অনেক বেশি শান্তশিষ্ট, নরমপন্থী, নন এগ্রেসিভ, নন ভায়োলেন্ট ছিল। আবার অন্যদিকে আমাদের যারা অ্যাসার্টিভ তারা বললো না, আমরা একটা অন্য আন্দোলন করতে হচ্ছে, একটু 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 এগ্রেসিভ হবে। এই যে কংগ্রেস পার্টির মধ্যে 2 ভাগ হয়ে গেল, এটাকেই বলা হয় সুরাট স্প্লিট। মডারেট অ্যান্ড দ্য অ্যাসার্টিভ যে ডিভাইড হয়ে গেল। আর্লি ন্যাশনালিস্টদের সঙ্গে অ্যাসার্টিভ, যারা হচ্ছে লেটার, যারা একটু বেশি এগ্রেসিভ ছিল, তাদের মধ্যে ওপিনিয়নের মধ্যে ডিফারেন্স হলো। যারা চিন্তা ভাবনা অনেক বেশি এগ্রেসিভ ছিল, ওরা কি বললো যে এই যে স্বদেশী বয়কট মুভমেন্টটা চলছে 1.5-2 বছর ধরে, এটাকে আমরা আরো এক্সটেন্ড করবো, এমন বড় করবো যাতে আস্তে আস্তে ব্রিটিশ আমাদেরকে স্বরাজ মানে ইন্ডিপেন্ডেন্স, সেলফ ইন্ডিপেন্ডেন্স দিতে বাধ্য হয়। আর এই মুভমেন্ট যদি শুধু বাংলাতে আছে না, বাংলার পাশাপাশি গোটা ইন্ডিয়ার সব জায়গাতে এটাকে স্প্রেড করবে। শুধু বাংলা কেন থাকবে, গোটা ইন্ডিয়া স্প্রেড করবে। কিন্তু আর্লি ন্যাশনালিস্ট কি বললো, না দরকার নেই, বলতে না, এটা বাংলা, শুধু বাংলাতে এটা থাকবে, বাংলার বাইরে এই মুভমেন্টটাকে এক্সটেন্ড করতে হবে না। আর আর্লি ন্যাশনালিস্ট আরেকটা কি বললো, স্বদেশী মুভমেন্ট ঠিক আছে, বাট বয়কটটাকে বেশি ওরা গুরুত্ব দিল না, বয়কট দিলে একটু বেশি নন ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। এই যে ওপিনিয়নের মধ্যে ডিফারেন্স, এই ওপিনিয়নের ডিফারেন্সের জন্যই আমাদের আর্লি ন্যাশনালিস্ট, যেটাকে আমরা মডারেট বলতে পারি, আর এদিকে আমাদের কি হচ্ছে অ্যাসার্টিভ যারা ছিল, যারা বেশি অনেক এগ্রেসিভ ছিল, ওদের মধ্যে ডিভিশন হয়ে গেল। সেম ভাবে ফ্যামিলিতে একটাই ছিল আমাদের কংগ্রেস পার্টি, কিন্তু এক ধরনের চিন্তাভাবনা মিলছিল না, আর্লি ন্যাশনালিস্টের সঙ্গে অ্যাসার্টিভ মিলছিল না। পার্টি একটাই করবো, কিন্তু তোমরা তোমাদের মতো চলো, আমরা আমাদের মতো চলবো। এই যে ভাগ, এটাকে বলা সুরাট স্প্লিট। 1905-এর পরে 1906-এ যখন পরের বছর কংগ্রেসের মিটিং হলো, সেখানে কংগ্রেস পার্টি সবাই পার্টিশন অফ বেঙ্গল যে করা হয়েছিল সেটাকে একদম কন্ডেম করলো, এটা মানা যাচ্ছে না, আমরা এগেনস্ট রাস্তা নামবো। স্বদেশী বয়কট মুভমেন্ট শুরু হয়ে গেছিল। আর 1906-এ কংগ্রেস প্রেসিডেন্ট কে ছিল? দাদাভাই নরজি। 1906 সেশন, দাদাভাই ডিক্লেয়ার্ড দ্যাট স্বরাজ অর সেলফ গভর্নমেন্ট as it exists in Canada, Australia would be the goal of the Indians, and the Swadeshi boycott movement will have the support of the Congress. 1906-এ
যখন স্বদেশী বয়কট মুভমেন্টটা শুরু হলো, দাদাভাই নওরোজি বলল আমরা আমাদের এখন মেন টার্গেটকে আমাদের কি লাগবে, স্বরাজ লাগবে, যেরকম অস্ট্রেলিয়া এবং কানাডাতে আছে আমাদের স্বরাজ লাগবে, সেফ রুল লাগবে আমাদের, আমরা কোনো কথা শুনছি না, আমরা নিজেদেরকে আমরা চালাবো। আর্লি ন্যাশনালিস্টের মধ্যে কারা কারা ছিল? আর্লি ন্যাশনালিস্টের মধ্যে কয়েকজন নাম বলো, আর্লি ন্যাশনালিস্টের কয়েকজন নাম বলো। দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপাল কৃষ্ণ গোখলে। আর এই এখন পড়বো আমরা হচ্ছে অ্যাসার্টিভ ন্যাশনালিস্ট, তাহলে কে কে ছিল? রাজপুত রায়, বালগঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল। এই 9 বছর, তাহলে 1907 থেকে শুরু করে তুমি 9 ইয়ার্স যোগ করো, 9 ইয়ার্স যোগ করো, 9 বছর ওরা একসঙ্গে হয় নাই, মানে 9 বছর দুই ভাইয়ের মুখ দেখা দেখি হয় নাই, 9 বছর ধরে দুই ভাইয়ের মধ্যে কোনো কানেকশন ছিল না, কেন না? তাহলে 97 থেকে তুমি 9 বছর যোগ করো, কত হচ্ছে? 19, এই যে এটা 9 বছর এদের মধ্যে কোনো কানেকশন ছিল না, মানে অ্যাসার্টিভরা ওদের মতো করে আন্দোলন করছিল আর আর্লি ন্যাশনালিস্টরা ওদের মতো আন্দোলন করছিল। আলটিমেটলি 9 বছর পরে যখন 1916-এ কংগ্রেসের লখনৌয়ে যখন কংগ্রেসের সেশন হবে, তখন আবার দুজন মানে আর্লি ন্যাশনালিস্ট আর অ্যাসার্টিভ ন্যাশনালিস্ট একসঙ্গে আসবে, ভিডিও হবে, এবং তারা একসঙ্গে আবার মিলেমিশে ন্যাশনাল মুভমেন্টে পার্টিসিপেট করার কথা প্রমিস করবে, রাজি হবে। এই জন্য লখনৌ প্যাক্টটা খুব ইম্পর্টেন্ট ফর 2 রিজন। লখনৌ প্যাক্ট ইম্পর্টেন্ট ফর 2 রিজন। নাম্বার 1, শোনো বন্ধে, the Lucknow Pact 1916 was very important for 2 reason. Number 1 reason হচ্ছে এখানে অ্যাসার্টিভ আর হচ্ছে যারা হচ্ছে আর্লি ন্যাশনালিস্ট ছিল তারা হচ্ছে আবার 9 বছর পরে আবার অ্যাকশন হয়ে গেছে, জয়েন হয়ে গেছিল, তো একসঙ্গে ফাইট করতে রাজি হয়েছিল, ন্যাশনাল মুভমেন্টে পার্টিসিপেট করতে রাজি হয়েছিল 9 বছর পরে, আফটার 1907। নাম্বার 2 কি ইম্পর্টেন্ট, কংগ্রেস আর মুসলিম লীগ, কংগ্রেস আর মুসলিম, যে কংগ্রেস আর মুসলিম লীগে 1905-এ মুসলিম লীগ তৈরি হয়েছিল, ওরা ভাগ হয়ে গেছিল আলাদা, কংগ্রেস আর মুসলিম আবার 1916-এ এক হয়ে জয়েন হয়েছিল। তাহলে কংগ্রেস আর মুসলিম লীগ এক হয়ে গেছে, ইউনাইটেড, অ্যান্ড অলসো দ্য আর্লি ন্যাশনালিস্ট অ্যান্ড দ্য অ্যাসার্টিভ ন্যাশনালিস্ট ইউনাইটেড। এই দুটা কারণের জন্য লখনৌ প্যাক্ট ইম্পর্টেন্ট। দ্য অবজেক্টিভস অ্যান্ড মেথড অফ দ্য অ্যাসার্টিভ ন্যাশনালিস্ট, তাহলে অবজেক্টিভ মানে মেন উদ্দেশ্য, লক্ষ্য কি ছিল? অ্যাসার্টিভ ন্যাশনালিস্টের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে টু অ্যাটেইন দ্য স্বরাজ। স্বরাজ মানে সেলফ রুল, আমার দেশ আমরাই চালাবো, ব্রিটিশরা কেন চালাবে? আমাদের দেশকে আমরা রুল করব, এটা হচ্ছে আমাদের মেন টার্গেট। এটা স্বরাজ পাওয়ার জন্য আমাদের যেরকম আন্দোলন করা দরকার সে আন্দোলন করবো আমরা, যা যা মেথড দরকার মেথডটা আমরা অ্যাপ্লাই করবো। স্বরাজ বা সেলফ রুল পাওয়ার জন্য এবার হচ্ছে অ্যাসার্টিভ ন্যাশনালিস্টরা কোন কোন মেথড অ্যাপ্লাই করলো, তা দুটা মেন মেথড অ্যাপ্লাই করলো, মন দিয়ে শুনবা। তার মধ্যে প্রথমটা কি ছিল? স্বদেশী, আর পরটা হচ্ছে বয়কট। স্বদেশী মানে নিজের দেশের তৈরি হোমমেড তৈরি জিনিসপত্র ইউজ করবো, নিজের স্কুল কলেজ তৈরি করব, নিজের হাসপাতাল তৈরি করব ইন্ডিয়ার, নিজের তৈরি হ্যান্ডলুম, যেটা আমরা জামা কাপড় পরি, যেটা আমরা খাদি বলতাম আগে, খাদি পরতো আগে দিন বাংলা সিলেটাররা, হোমমেড জামা কাপড় পরবো, বিদেশি জামা কাপড়, বিদেশি স্কুল কলেজ অফিস এগুলো ইউজ করবো না, যা ওই জায়গাতে পড়তে ওখান থেকে রিজাইন দিয়ে চাকরি ছেড়ে দেবে, স্টুডেন্টরা যাবে না সেখানে। এটা হচ্ছে ইনডাইরেক্টলি প্রেশার ক্রিয়েট করা। বয়কট মানে স্বদেশীর অপোজিট। আমি যখন আমার দেশের তৈরি জিনিসপত্র ইউজ করবো তখন তো আমাকে অন্য জিনিস ইউজ করতে হবে না, ওটাকে বাদ দিব। বাদ দেওয়া মানে বয়কট করা। যখন আমি আমার নিজস্ব স্কুল কলেজ তৈরি করবো তাহলে আমার বিদেশে তৈরি স্কুল কলেজটা বাদ দিলেও হয়ে যাবে। যখন আমার নিজের তৈরি আমি হ্যান্ডলুম জামা কাপড় ইউজ করবো, আমার স্বদেশী তৈরি জামা কাপড় ইউজ করবো, তখন তো বিদেশি জামা কাপড় ইউজ করতে হবে, ওটাকে বাদ দিলেও হয়ে যাবে। এটা হচ্ছে বয়কট, মানে স্বদেশীর অপোজিট বয়কট। আমাদের ইচ্ছা ছিল আমরা মানুষকে ওই যে গভর্নমেন্টের বড় বড় বিল্ডিং এসব জায়গা থেকে মানুষকে সরিয়ে নিয়ে এসে আমাদের ইন্ডিয়ান তৈরি হাট মানে ছোট ঘর সেখানে থাকবো আমরা, ওগুলোকে বয়কট করবো, আমরা অবশ্যই কিছু লাগবে না। আগে তো আমরা সমস্ত বিদেশদের তৈরি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, এখন তো যেহেতু বয়কট করেছি এখন তো আমাদের নিজস্ব তৈরি স্কুল কলেজ লাগবে, গেলেন না? তাহলে তার জন্য একটা কমিশন একটা স্কিম তৈরি করতে হবে, যার আন্ডারে নতুন নতুন কলেজ ইউনিভার্সিটি স্কুল তৈরি হবে, যেটা আমাদের ইন্ডিয়া মানুষকে তৈরি করবো, সেখানে আমাদের ইন্ডিয়ার বাচ্চারা পড়াশোনা করবে। এক নতুন ন্যাশনাল এডুকেশন স্কিম বা পলিসি তৈরি স্টার্ট করা হবে। যখন বয়কটের জন্য আমাদের স্টুডেন্টরা ব্রিটিশদের স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দিল, তখন ব্রিটিশরা আমাদেরকে ভয় দেখালো বাচ্চাদের স্টুডেন্টদেরকে,
যে আমাদের স্কুল কলেজে না আসলে কিন্তু তোমাদের পড়াশোনা কিন্তু ফিউচার বরবাদ করে দেবো, রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেবো। তো এই অবস্থা বয়কট মুভমেন্ট আমি দাগ না দিলে এবার আমাদের বাচ্চা কথা আমাদের ভাবতে হবে, সেজন্য আমাদের নিজস্ব স্কুল কলেজ বানাতে হবে। এই ন্যাশনাল এডুকেশন স্কিমের আন্ডারে নিজস্ব স্কুল কলেজ তৈরি করা হলো, যেখানে আমাদের ছেলেমেয়েরা এখানে পড়বে। ওরা ভয় দেখা যায় আসে না, আর আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো ব্রিটিশদের গভর্নমেন্টের কন্ট্রোলে চলবে না, এটা আমরা চালাবো। এভাবে আমাদের ইস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে স্কুল কলেজ তৈরি করা হলো। অ্যাসেটিভরা বিশ্বাস করতো যদি কোনো দেশ বা কোনো অর্গানাইজেশন যদি কারো কাছ থেকে কোনো ফ্রিডম চায়, ফ্রিডমটা কোনো ভিক্ষা করে চাইলে ফ্রিডম পাওয়া যায় না। ফ্রিডম যদি তোমাকে মুভমেন্ট করতে হবে, হ্যাঁ সেটা অবশ্যই ভায়োলেন্ট হবে না, কিন্তু তোমাকে আলাদা হয়ে ভিক্ষা না করে তোমাকে একটু একটা ক্লেম, দাবি, ডিমান্ড করতে হবে। ডিমান্ড করা আর রিকোয়েস্ট করার পার্থক্য আছে। রিকোয়েস্ট করতে করা আমাদের আর্লি ন্যাশনালিস্টরা করতো, ব্রিটিশের পাত্র দিত না। তো ওই রিকোয়েস্ট করা হবে না, আমাদেরকে ডিমান্ড করতে হবে। তাই তার সমস্ত মানুষকে বললো তোমরা কারোর সাথে কোনো সাহায্য করবে না, তোমরা যা আমার মন্দিরে বললো তোর স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত কোন জায়গায় ব্রিটিশদেরকে কোনো সাহায্য করবে না। তারপরে আর কি কারণ আছে দেখো, আমাদের অ্যাসার্টিভ ন্যাশনালিজম কি বললো, আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিটা অনেক বেশি গ্লোরিয়াস, আমাদের ইন্ডিয়া অনেক প্রাচীন কাল থেকে অনেক বেশি, আমাদের পাস্ট অনেক বেশি গ্লোরিয়াস। তা আমাদের ইন্ডিয়াকে আবার পাস্টে নিয়ে আসতে হবে। যখন আমাদের অশোক আর সমুদ্রগুপ্ত এরা যখন ছিল, বা গুপ্ত ডাইনেস্টি ছিল, তো আমরা অনেক বেশি রিচ ছিলাম, আমাদের ইন্ডিয়াকে আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে, গ্লোরিয়াস পাস্টে ফিরে যেতে হবে, রিভাইভ করতে হবে। রিভাইভ আওয়ার ইন্ডিয়া, রিভাইভ দ্য ব্যাক টু ইটস ওন কালচার। ইন্ডিয়াতে রিভাইভ করতে, ইন্ডিয়া কালচার রিভাইভ করতে হবে। যা গেল এর জন্য হচ্ছে ইন্ডিয়াকে মানুষকে উৎসাহিত করলো, মানুষকে মোটিভেট করলো, তুমি আন্দোলনে পার্টিসিপেট করো।